নানু আমাকে বলেছিল যে বাচ্চাদের জন্য গ্র্যাপ ওয়াটার অনেক বেশি জরুরি। তখন আসলে যখন নানু এই কথাটা বলেছিল তখন আমি গ্র্যাপ ওয়াটারকে চিনতামই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর ভিডিও শুরুতে বরাবরের মতোই বলে দিচ্ছি, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শুরু করা যাক আজকের ব্লগটি। সেই দিন এই গাটিটা আনা হয়েছিল, সেই দিন আমি আপনাদেরকে গাটিটা মানে ভেতরে কী ছিল পলিথিনের ভিতরে ওগুলো দেখাতে পারিনি, কারণ ভিডিওটার একটু লেন্থটা বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে। তাই আজকে খুলে দেখাচ্ছি। আমি আসলে আমার মোহাম্মতের জন্য আঙ্গুর আনিয়েছি সামান্য, আর একটু খেজুর আনিয়েছি। আজকে আমার ভয়েস ওভারের সাথে কিন্তু আছে কিন্তু মোহাম্মদ, আর মোহাম্মদের ভয়েসটা কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন। ও খেলা করছে, আমি ওকে আসলে রেখে কোনো কাজ করতে পারি না। আমার গত ভিডিওগুলোতে বলেছি, আর সাধারণত যাদের বাচ্চা আছে তারাও নিজেরাও বুঝতে পারবেন যে বাচ্চাদেরকে ছাড়া কোনো কাজ করাই পসিবল না। আমি করতে চাইও না, কারণ আমার বাচ্চার প্রত্যেকটা জিনিস, কথা বলা, হাঁটা, হাসি, কান্না, সব কিছু, ঘুমালো তো আরও বেশি। আমি সব কিছু উপভোগ করে ঘুমালে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস আমার কাছে আমার পাশে শুয়ে আছে, এবং এত আদর মাখানো মায়া ভরা জিনিস আল্লাহ আমাকে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যা কথার প্রেক্ষিতে বলাই হলো না যে কি কি আনা হলো। প্রথমে তো দেখিয়ে দিয়েছি আঙ্গুর, খেজুর, তারপরে গরুর মাংস, এরপরে হচ্ছে শুটকি। গরুর মাংসটা এখনও দেখাইনি, শুটকিটা আসলে 2 পলিথিন এনেছিল। এগুলো মানে 2 পলিথিন বলতে সে আলাদা আলাদা করে আধা কেজি 1 কেজি নিয়েছিল। এগুলো হচ্ছে এই যে আমাদের অঞ্চলে, আমাদের দেশে বাংলাদেশে মানে লবণ দিয়ে ইলিশ মাছ শুটকি করা হয় সেগুলো। আর গরুর মাংসটা এখন ঢেলে দেখাচ্ছি। আর যেটা বলতে চাচ্ছিলাম যে ইলিশ মাছের যে লবণ শুটকি এগুলো আমি কিন্তু বাসাই করি, কিন্তু এই যে 2-3 বছর ধরে ইলিশ মাছের যে পরিমাণে দাম, তাই মানে ও শুটকি মাছটা করা বন্ধ করে দিয়েছি। এখন মন চাইলে ও সামান্য পরিমাণে নিয়ে আসে, আর আমি যদি বাসায় শুটকি করে প্রায় 10 কেজি, 20 কেজি, 30 কেজি এরকম করতাম। 2-3 বছর ধরে করছি না, কারণ এমনিতেই শুটকি মাছ, সরি ইলিশ মাছ খেতেই পারছি না, আবার শুটকি মাছ। যাক, আমার সব কিছু গোছানো শেষ, আর একটু গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা একটু নাস্তা করব। করেছিলাম চনা ভাজা, চনা ভুনা ভাজা কী বলেন আপনারা জানি না, আমরা কিন্তু চনা ভাজি বলি। খেজুর, তারপর হচ্ছে ডিমের চপ তৈরি করেছিলাম। ডিমের চপ কয়েকটা, বেশি না, কারণ এত বেশি নাস্তা আমরা করব না, জাস্ট হালকা নাস্তা করব। তাই মা ছেলে মিলে নাস্তাগুলো সেরে নিচ্ছি। আর এর প্রেক্ষিতে একটা কথা বলি, আমার নানু বলেছিল বাচ্চাদেরকে গ্রেপ ওয়াটার খাওয়ানোর জন্য। আমার নানু যে সময় ছিল সে সময় মানে গ্র্যাপ ওয়াটার ওনার জন্য সেটা অনেক দামি ছিল। কারণ হচ্ছে কি, আমার নানু বয়স কিন্তু, উনি কিন্তু অনেক বছর বেঁচে ছিলেন। আর যেহেতু আমি ওনার নাতনি, আমার বাচ্চারা হওয়ার পর সে তো মানে অসম্ভব খুশি। সে আমাকে বলে যে মানে তোমার মেয়েকে গ্র্যাপ ওয়াটার খাওয়াও, গ্র্যাপ ওয়াটার খাও। কিন্তু আমার নানু ওটা জানতো না যে গ্র্যাপ ওয়াটার মানে আঙ্গুরের রস। তো ওনার সময় সব কিছু ভেজাল মুক্ত ছিল, আমার সময় সব কিছু ভেজাল মুক্ত না, ভেজাল যুক্ত। তাই আমি আমার মেয়েকে 6 মাস পরে আর গ্র্যাপ ওয়াটার খাওয়াইনি। সরাসরি যা পেরেছি, যে কোনো ফলই আমি অল্প অল্প রস নিয়ে জুসার মেশিন দিয়ে চামচ দিয়ে খাওয়িয়েছি। আর আমার নানু মানে বলতো যে মানে আমার মামাদেরকে নাকি টিনের মানে যে গ্র্যাপ ওয়াটার আছে এখনও বিভিন্ন ডিপার্টমেন্টের স্টোরে দেখা যায়, মার্কেটে দেখা যায়, বা যারা শিপে থাকে তারা একটু বেশি চেনে, ওনারাই খেতে পারেন আসলে পিওর যেটা গ্র্যাপ ওয়াটার। আমাদের কাছে আসলে এটা পসিবল না, কারণ আমি বিশ্বাস করতে পারি না টিনের জাতে প্যাকেট জাতীয় যত জিনিস আছে আমি ওগুলোকে বিশ্বাস করি না। ওখানে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকে, প্রিজারভেটিভের কারণে বাচ্চাদের হয়তো বা কোনো রকম ক্ষতি হতে পারে। সেই জন্য আমি সরাসরি বাজার থেকে অল্প করে ফল এনে সেইগুলো ভালো করে ধুইয়ে লবণ দিয়ে আবার সোডা দিয়ে একটু ধুয়ে তারপরে বাচ্চাদের হাতে দেই, বা জুস করে দেই গ্লাসে করে। আর মোহাম্মদকে ফিটারে ঢুকিয়ে দেবো, আস্তে আস্তে একটু একটু যতটুকু খেতে পারে আলহামদুলিল্লাহ। তো আমাদের নাস্তা করা শেষ, আমি চলে আসলাম কিচেনে। আমি কিচেনে আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম রান্না করার জন্য। তো যা যা রান্না করবো সব কিছু গুছিয়ে নেওয়াটা কিন্তু অনেক বড় ডিফিকাল্ট, এইগুলো গুছাতে অনেক সময় লাগে। আর আমি সবসময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি, এদিক থেকে ওদিকে, এদিক থেকে এদিকে আবার খোঁজাখুঁজি আমার কাছে ভালো লাগে না। তো পোলাওটা বসিয়ে দিলাম, আজকে যেহেতু পোলাও রান্না করব। আর পোলাওর সাথে কী রান্না করব সেটা একটু ভেবে দেখতে হবে, তারপরে ওটা আবার গুছিয়ে নিব। এই তবে ততক্ষণ পর্যন্ত আমার পোলাওটা আগে হয়ে যাক, কারণ একটা কাজ আগে করলে আগে আগায় যেতে পারবো, এটা আমার বিশ্বাস থাকে। তো আবার পোলাওটা হয়ে এসেছে, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর পোলাওটা কত সুন্দর ঝরঝর হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। আর এটা করেছি আমি সাদা পোলাও, খুব একটা বেশি মানে ঝামেলা করিনি।
নর্মাল প্লেন পোলাও যেটা আছে সেটাই করেছি। এরপরে বসিয়ে দিলাম চুলায় একটা রোস্ট। বাচ্চারা বলছে মা আমরা আজকে পোলাও দিয়ে রোস্ট খাবো, অনেক দিন রোস্ট খাওয়া হয়নি, তাই একটা রোস্ট করে ফেলছি। আর সিম্পলভাবেই করছি। আর আমাদের বাসার কেউ মানে ঝালটা খেতে পারে না, তো আমার অ্যাটলিস্ট রান্নাটা শেষ হয়ে গেছে। তো চলে আসলাম খাবার টেবিলে। আর খাবার টেবিলে আরেকটা কথা বলি, আমার বাচ্চাদেরকে আমি আগে খাইয়ে দিয়েছি। বাচ্চাদেরকে আগে খাইয়ে পরে আমি লাস্ট মোমেন্টে আসি। আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে রাতের বেলা আমাদের সাথে খায়, মাঝে মাঝে খেতে পারে না, কারণ ওনার কাজের ক্ষেত্রে উনি রাতের বেলা সময় পায় না। তো ওনার সময়টা আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা এই স্যাক্রিফাইসটুকু সবসময় করে আসছি, করে যাব ইনশাআল্লাহ। জীবনে যতদিন বেঁচে থাকি স্যাক্রিফাইস ছাড়া আসলে সংসার করা কখনোই পসিবল না। স্যাক্রিফাইস ছাড়া জীবনে কোনো ক্ষেত্রেই টিকে থাকা সম্ভব না। প্লেটে নিয়েছি মুরগির রোস্ট। আর মুরগির রোস্টটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল, অনেক সফট হয়েছে। আরও প্লেটে আছে মুরগির মাংস আলু দিয়ে। আমার মামি এসেছিলো মাঝখানে, আমি যখন রান্না করছিলাম, মানে যখন পোলাওটা চুলায় বসিয়েছিলাম, তখন আমার মামি এসেছিলো আমার জন্য খাবার নিয়ে। হালুয়া, রুটি, তারপরে মুরগির মাংস রান্না করা। আমরা হালুয়া রুটিটা প্রথমেই খেয়ে ফেলেছি, তারপরে আলু দিয়ে যে মাংস রান্না করা ছিল ওটা রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য, যেহেতু আমি এক্সট্রা আর কোনো তরকারি রান্না করিনি আজকে। তারপরে কেটে নিয়েছিলাম সালাদ হিসেবে মূলা আর টমেটো। আরেকটা কথা বলি, আমাদের এখানে মানে চট্টগ্রাম অঞ্চলে, আমরা তো চট্টগ্রামের বাসিন্দা, তো এক ধরনের মূলা বিক্রি হয়, অনেক বড় বড় বিশাল বিশাল একদম রসালো টাইপের। তো ওই মূলাগুলো আমার বাচ্চার বাবা এনেছিল, দুটো এনেছিল। একটা আমি গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম, আর একটা রেখে দিয়েছি জাস্ট সালাদ করে খাওয়ার জন্য। আমি কখনো মানে দেখিনি এরকম মূলাগুলো মিষ্টি হতে। এবং আমাদের এই অঞ্চলে সম্ভবত একটা জায়গা আছে, ওইখানে এই মূলাগুলো দিয়ে মেলা হয়। মেলার মধ্যে যে উরুষের যে খাবার দাবার তৈরি করা হয়, সেগুলো সেখানে তৈরি করা হয়। 3 দিন 4 দিন ধরে ওই মেলাটা থাকে মূলার জন্য। আমি আসলে এক্স্যাক্টলি জানি না, যতটুকু জানছি যে মানে এতটুকুই। তবে মূলাগুলো আসলে অবিশ্বাস্য। আমার মনে হয় যেন মূলাগুলা খাচ্ছি না, যেন নারিকেল খাচ্ছি। এত মজা হতে পারে কী করে মূলা, আমি আসলে ভাবতেই পারছি না। তো রোস্ট, পোলাও আর টমেটো, মূলা খেতে দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। আর আমি না যে মানে আমি বুঝি না, সবখানে বিয়েবাড়িতে খাবার টেবিলে গেলে বা আমার বাসায় খেতে বসলে আমি যতগুলো মশলা দিই, মানে গোটা মশলাগুলো সবগুলো আমার প্লেটেই চলে আসে। আমার হাজব্যান্ড কিন্তু গোটা মশলাটা একদম পছন্দ করে না, ও চায় কি এগুলোকে বেটে বা ব্লেন্ড করে মানে দেওয়ার জন্য। কিন্তু পোলাওতে তো আর বাটা এলাচি, দারচিনি এগুলো দেওয়া যায় না, একটু গোটা দিলে ফ্লেভারটাও ভালো আসে আর পোলাওর কালারটাও ঠিক থাকে। যাক, অনেক তো আমার খাবার মানে আমার রান্নার প্রশংসা করা হলে, এবার মামির রান্না, মামিরটা বলি। মামির রান্না কিন্তু কখনোই খারাপ ছিল না। আমি কিন্তু ছোটোবেলায় বড় হয়েছি আমার নানুর বাসায়। ছোটোবেলা থেকে আমার মামির হাতে রান্নাটা খেয়ে এসেছি এবং এখনও খাচ্ছি, এ বয়সে এসেও 3টা বাচ্চার মা হয়েও আলহামদুলিল্লাহ। বাকি জীবনও যেন মামির হাতে রান্নাটা খেতে পারি। আর আজীবন যতদিন বাঁচি যেন মামি যেন আমাদের সাথেই থাকেন, আল্লাহর কাছে এই জিনিসটাই আশা করি। কারণ আমার মামি ছোটোবেলা থেকে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, এখনও করেন, এবং আমার বাচ্চাদের জন্যও করেছেন। আমি আসলে তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। তারপরে আমার খাওয়া দাওয়াটা শেষ করলাম। এখন আসি আরেকটা কাজে। আরেকটা কাজ হচ্ছে, আমার কিন্তু অনেক দিন ধরে একটু মিষ্টি খাওয়া গ্রেভি আসছিল, কিন্তু আমার ডায়াবেটিক্স থাকার কারণে আমার বাসায় আসলে তেমন একটা মিষ্টি আনা হয় না। আমি মিষ্টিটা না খেয়েই থাকতে পারি না। তারপরে ওর বাবাকে অনেক রিকোয়েস্ট করলাম আমার জন্য অল্প পরিমাণে একটু মিষ্টি আনিও, খুব বেশি আনিও না, যাও তোমার কথাটাই রাখবো। তো আমার হাজব্যান্ড করলো কি, অল্প করে আমার জন্য মানে মিষ্টি আনলো। তো আমি কি করলাম, ভাত খাওয়ার পরে মিষ্টিটা নিয়ে বসছি। আমার তো মিষ্টিটা খেতেই হবে। আমার কিন্তু মানে আমি চাইলে পুরো প্যাকেটটাই মিষ্টি খেয়ে ফেলতে পারি, কিন্তু আমার তো মিষ্টির প্রবলেম আছে, তো অত বেশি আমি খাবো না। মানে ইচ্ছে করলেও খাবো না, জাস্ট মানে একটা খাবো। তো আমি মিষ্টি খাচ্ছি দেখে আমার ছেলে কিন্তু আমাকে উকিঝুঁকি দিয়ে দেখছে, মানে ভাবছে মা না মিষ্টি খাওয়ার পরে না কি না প্রবলেম হয়ে যেতে পারে। তো আমাকে আবার ডাকছে যে মা আমি একটু খাবো। আমি আচ্ছা ঠিক আছে আসো খাও। তো আমার ছেলেকেও একটা দিলাম। ও কিন্তু খেলা করছিল, ওর হাতে কিন্তু কালি লেগে আছে। কী দিয়ে খেলছে আমি ঠিক জানি না, তবে খেলা খেলছে। আমি দেখেছি অনেকগুলো ক্লে নিয়ে। বর্তমানে যে ক্লেগুলো আছে, যে বাচ্চারা বিভিন্ন ধরনের ফুল টপ এটা সেটা তৈরি করতে পারে, আমার বাচ্চারা কিন্তু মাশাআল্লাহ ওরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারে। এরপরে ভাই নিয়ে গেছে দেখে বোন কি আর ধৈর্য ধরতে পারে, বোনও চলে এসেছে মিষ্টি খাওয়ার জন্য। আর এসে বলছে মা আমিও মিষ্টি খাবো,
নৌশাদ মিষ্টি খাচ্ছে। তো আমি আর কী করা, তো মেয়েকেও দিয়ে দিলাম একটা। তো আমি কিন্তু অলরেডি একটা খেয়ে ফেলেছি, এখন আরেকটা খাবো কি খাবো না অনেক কনফিউশনে থেকে পরে আরেকটা নিয়ে নিলাম। যাই হোক, অনেক আনন্দের মুহূর্ত আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ। এরপরে চলে আসলাম আবার কিচেনে, যেহেতু এটা ব্যবহার করেছি প্লেট আর চামচ, এটা একটু ধুয়ে রেখে দেই। আর যদি না ধুয়ে রাখে তাহলে রাতের বেলা কি করবে, পিঁপড়ে এসে ভরে যাবে, তারপরে তেলাপোকা এসে দেখা যাবে মুখ দিবে। তো আমি এইসব বিষয়ে একটু অ্যালার্ট থাকি। আমি যত রাত হোক যেভাবে হোক ধোয়ার যত জিনিসপত্র থাকে মানে প্লেট গ্লাস বাটি যাই থাকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আমি ঘুমাতে যাই। কখনো আমি বেসিনে এতগুলো এক গাদা জিনিস জমিয়ে রেখে ঘুমাতে যাই না, যদি সুস্থ থাকি। তো এই ছিল আজকে আমার ভিডিও, আর আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।